ওগো মৌন না যদি কও নাই কহিলে কথা, বক্ষ ভরি বইব আমি তোমার নীরবতা। স্তব্ধ হয়ে রইব পড়ে রজনী রয় যেমন করে, জ্বালিয়ে তারা নিমে সারা ধৈর্যে অবনতা। হবে হবে প্রভাত হবে, আঁধার যাবে কেটে, তোমার বাণী সোনার ধারা পড়বে আকাশ ফেটে। তখন আমার পাখির বাসায় জাগবে কি গান তোমার ভাষায়, তোমার তানে ফোটাবে ফুল আমার বনলতা। ওগো মৌন না যদি কও নাই কহিলে কথা। শরণাগত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান সৌমিত্র বসু তার কথা শুরু করছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজ মঙ্গলবার 11ই শ্রাবণ 1428, ইংরেজির 27 জুলাই 2021, তিথি আষাঢ়, কৃষ্ণপক্ষ চতুর্থী, নক্ষত্র শতভিসা, সূর্যোদয়ের সময় ভোর 5:09 হয়ে 39, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:16 হয়ে 31। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ দেবারিগণ। দিনের বেলা 10:14 গতে নরগণ, রাত্রি 4:33 গতে মীন রাশি বিপ্রবর্ণ। মহারাজ শ্রী 108 যোগীরাজ তপস্বী রামদাস বাবাজি মহারাজের আবির্ভাব তিথি আজকে। শ্রী তারাচরণ পরমহংসদেবের প্রয়াণ তিথি আজ। প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামীর প্রয়াণ তিথি আজকে। 1875 খ্রিস্টাব্দে বিশিষ্ট শিকারী ও গ্রন্থকার জিম করবেট জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী তিনি জন্মগ্রহণ করেন। 1931 খ্রিস্টাব্দে আজকের তারিখে বিপ্লবী দীনেশ গুপ্ত ও রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির দণ্ডাদেশকারী যে বিচারক ছিলেন তাকে কানাইলাল ভট্টাচার্য হত্যা করেন এবং নিজে আত্মহত্যা করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম বুধ শুক্রবারে এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে কথা বলবার জন্য উপস্থিত থাকে, যদি না তার খুব জরুরি কোনো কাজ পড়ে যায়। তাহলে এই প্রারম্ভিক তথ্যটুকু দেওয়ার পর সৌমিত্র বসু একটু আড়ালে যাচ্ছে আপনাদের সঙ্গে বসে গান শুনবার জন্য। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। গানের পর আজকের দিনটায় কি হয়েছিল তাই নিয়ে কথা শুরু করব এবং বলবো আজকের অনুষ্ঠান সম্পর্কে। তো অনুষ্ঠান শুনছেন আপনারা। 1996 খ্রিস্টাব্দে আটলান্টা অলিম্পিক যখন চলছে তখন উগ্রপন্থীরা সেখানে পাইপ বোমা ফাটায়, তাতে একজন মারা যান, আহত হন 111 জন। এখন অলিম্পিক চলছে টোকিওতে, সেখানে আমাদের দেশের প্রতিনিধিরা আছেন, তারা পদক পাচ্ছেন। জগৎ সভায় ভারতের একটা সম্মানজনক জায়গা তৈরি হচ্ছে। আসুন আমরা প্রার্থনা করি বিশ্ব মানবের মিলনের এই তীর্থ যেন কোনোভাবে কলুষিত না হয়। আমাদের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজ না কোনো পুরাণের গল্প নয়, পৌরাণিক চরিত্রের গল্প শুরু করব। কচের কথা আপনারা সকলে জানেন, রবীন্দ্রনাথের সেই কচ ও দেবযানীর কথা তো সকলেই জানেন। সেই কচ, তার কাহিনী বলা শুরু করব আজকে পুরাণ চিরন্তনে। তারপরে চলে যাব প্রণমী তোমারে, সেখানে
তো স্বামী বিবেকানন্দের যে সমস্ত কথাগুলো নিবেদিতা আমাদের জানিয়েছেন, সেই কথাগুলো নিয়ে দুটো চারটে কথাবার্তা বলবো। তারপর হে মহাজীবন। হে মহাজীবনে এর আগের দিন বলেছিলাম একজনের কথা, যিনি গান বাঁধতে পারতেন, যিনি জীবনে খুব কষ্ট পেয়েছিলেন। সেই মানুষটির নাম শোনাবো আজকে, এবং তারপরে বলবো নতুন একজনের সম্পর্কে, নতুন এক মহাজীবনের কথা। আপনাদের চিঠিপত্রের উত্তর দেব, আর শেষে যথারীতি বাইরে দূরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তাহলে পুরাণ চিরন্তন, আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসব পুরাণ চিরন্তন নিয়ে। 7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে শুরু হচ্ছে পুরাণ চিরন্তন, আর পুরাণ চিরন্তনে শুরু হচ্ছে কচের গল্প। কচ, রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলে কচকে আমরা কজন চিনতাম কে জানে। পুরাণের এই চরিত্রটির কথা তো প্রায় সবাই আমরা জেনেছি ওই কচ ও দেবযানী নামে অসাধারণ সেই কাব্য নাটকের সূত্র ধরে। কচ স্বর্গে ফিরে যাবে, দেবযানী তাকে ভালোবাসা নিবেদন করছে, কচ তাকে ফেলে চলে যায়। কিন্তু এইটুকুর বাইরে এই কচকে কি চিনি আমরা? আসুন পুরাণ চিরন্তনে ছোট করে কচের কাহিনী শোনাই আপনাদের। কচ হলেন দেবগুরু বৃহস্পতির ছেলে, মহর্ষি অঙ্গিরার নাতি। এখন এটা আমরা সবাই জানি, বহুবার শুনেছি, নানানভাবে শুনেছি। এই যে তিন ভুবন, স্বর্গ, মর্ত আর পাতাল, এই তিন ভুবনের অধিকার কাদের হাতে থাকবে? দেবতাদের হাতে না অসুরদের হাতে? এই নিয়ে তাদের মধ্যে প্রায় লড়াই বাধ্য। অসুরদের গায়ে জোর বেশি, তারা অনেক সময় দেবতাদের হারিয়ে দিত। এই যে সব যুদ্ধ রেশারেশি যা কিছু চলছে, এটা কিন্তু আসলে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ। সেটা তো এর আগে বহুবার বলা হয়েছে। ওই যে মনে আছে গরুড়ের গল্প বলবার সময় বলেছিলাম, এরা দুই পক্ষই হচ্ছে কশ্যপের সন্তান, শুধু মা এদের আলাদা। যেমন তখন পাণ্ডব আর কৌরব, আসলে তো তারা জ্ঞাতি ভাই। তেমনি দেবতা আর অসুর। দেখা যাচ্ছে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠির গল্পেই আমাদের পুরাণ ভর্তি হয়ে আছে। যাকে আসল কথায় আসি, দেবতাদের পুরোহিত, মানে যিনি পুরের হিত করেন, মানে বুদ্ধি পরামর্শ ইত্যাদি দিয়ে সাহায্য করেন, মন্ত্রতন্ত্র দিয়েও সাহায্য করেন, দেবতাদের সেই পুরোহিত হচ্ছেন আঙ্গিরস বৃহস্পতি, আর অসুরদের বুদ্ধি পরামর্শদাতা ছিলেন শুক্রাচার্য। এই শুক্রাচার্য ঘোর তপস্যায় ভগবান শিবকে সন্তুষ্ট করে একটা বিদ্যা লাভ করলেন। সে বিদ্যার নাম হল সঞ্জীবনী বিদ্যা। সঞ্জীবনী বিদ্যা নামটা শুনে বুঝতে পারছেন, সে হলো এমন একটা কোনো বিদ্যা যা দিয়ে মরাকেও বাঁচিয়ে তোলা যায়, মানে সঞ্জীবনী, সম্যক রূপে জীবিত করে তোলা যায়। তার ফলে দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ হলে যেসব অসুরেরা মরে যেত তাদের নিয়ে আসা হতো শুক্রাচার্যের কাছে। তিনি এই সঞ্জীবনী বিদ্যার বলে তাদের বাঁচিয়ে দিতেন। তা দেবতারা দেখলেন তো মহা মুশকিলে পড়া গেল। সঞ্জীবনী বিদ্যার প্রভাবে যুদ্ধটা তো একতরফা হয়ে যাচ্ছে, অসুরেরা বেঁচে যাচ্ছে, দেবতার দলের যারা যুদ্ধ করতে গিয়ে মরে যাচ্ছে তারা মরেই যাচ্ছে। তো এই সমস্যা থেকে বাঁচবার একটাই উপায়, কাউকে একটা শুক্রাচার্যের কাছে পাঠিয়ে যে কোনো ভাবে হোক তার কাছ থেকে সঞ্জীবনী বিদ্যাটা জেনে আসা। বলা হলো তো, কিন্তু শুক্রাচার্য খামোকাই বিদ্যা দেবতাদের কারোর হাতে তুলে দেবেন কেন? এই নিয়ে একটা মতলব করে দেবতারা সবাই মিলে গেলেন বৃহস্পতির ছেলে কচের কাছে। কচের বয়স কম, অসাধারণ সুন্দর দেখতে, খুব বুদ্ধিমান, খুব চটপটে, মানে এক কথায় প্রেমে পড়ে যাওয়ার মতন ছেলে। প্রেমে পড়ে যাওয়ার মতন ছেলে, এই ইঙ্গিতটুকু দিয়ে আপনাদের সৌমিত্র বসু আজকের মতো পুরাণ চিরন্তন শেষ করছে। বাকিটা আপনারা আন্দাজ করতে পারছেন, কিন্তু এর মধ্যে আরো ঘুরপ্যাঁচ আছে।
সে সমস্ত নিয়ে কথা বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন চলে যাচ্ছি স্বামীজির কাছে। প্রণামী তোমারে। ভালোবাসা নিয়ে স্বামীজির কথা শুনছিলাম আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, শুনছিলাম নিবেদিতার বয়ানে। স্বামীজি বলছেন দু রকমের ভালোবাসা আছে। একটা হলো নিজের জন্য ভালোবাসা, আত্মসুখের জন্য ভালোবাসা। এটা হলো ভালোবাসা, মানে বলতে পারেন যে ভালোবাসার যে ওপরের স্তর, স্থূল স্তর। তো সেটা একরকম করে স্বার্থপরতা, স্বার্থপরতা নয়, তার মধ্যে দিয়ে তো কোথাও নিজের অধিকার বোধ, নিজের অহং, এগুলো প্রকাশ পায়। তুমি আমার, আমি যেটা বলবো তুমি তাই শুনবে, আমাকে ছাড়া তুমি কাউকে মনে জায়গা দেবে না, এগুলো তো একটা অধিকার বোধের জায়গা থেকেই আসে। ঈশ্বরকে ভালোবাসাও কিন্তু তাই। ভেবে দেখুন, আমার ঠাকুর, সেই ঠাকুরের মন্দিরে তোমাকে প্রবেশ করতে দেব না, কেননা তিনি আমার ঠাকুর। তুমি আমাকে এইটা দাও সেইটা দাও, রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি। কিন্তু একটা স্তরের পরে ভালোবাসার থেকে এইসব ব্যক্তিগত কামনা বাসনা ঝরে যায়। যারা সাধক তাদের ক্ষেত্রে ঝরে যায়, আমার আপনার ক্ষেত্রে নয়। তখন আমি যে তাকে ভালোবেসেছি এতেই আমি খুশি, আর কিচ্ছু চাই না। শুনছেন প্রণামী তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামীজির কথা বলছি আপনাদের। এই যে ভালোবাসার কথা বলছিলাম, যে ব্যক্তিগত কামনা বাসনার থেকে যে ভালোবাসা আরো ওপরের দিকে চলে যায়, তো স্বামীজি বলছেন এইরকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে যারা, এইরকম 8 জন শিষ্য আমাকে দাও দেখি, আমি জগৎ কাঁপিয়ে দেব। নিজের কথা না ভাবতে চাওয়া মানুষ যদি একসঙ্গে হতে পারে, তারা যে কি কাণ্ড করতে পারে তা তো সহজেই আন্দাজ করা যায়। তাদের তো কোনো পিছুটান নেই, কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই, কারণ এই সব কিছুই তো নিজের স্বার্থবোধ থেকে আসে, তাই না? আর যেটা বলতেন, সত্যের মুখোমুখি দাঁড়াও। ও বাইরের ভদ্রতা ছেড়ে দাও, এটা বলতে হয়, ওটা বলতে হয়, সো লাভলি, সো বিউটিফুল, এইসব বানানো অভ্যেসের কথা ছেড়ে দাও, বাদ দাও, ত্যাগ করো। সত্যের সামনে সহজে দাঁড়াও। সত্যের সামনে দাঁড়াতে গেলে সবচেয়ে বড় সহায় হতে পারেন হিমালয়, নগাধিরাজ। তিনি বিশাল, এত বিশাল যে তার কোনো অন্ত পাওয়া যায় না, এত উঁচু যে সেখানে পৌঁছানো যায় না, আর এতটাই নীরব যার পায়ের কাছে সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে মাথা লুটিয়ে পড়ে। এই হিমালয়ে এসে যদি নিজেকে চেনবার সাধনায় নিজের মনকে নিবিষ্ট করে দিতে পারো, তখন তুমি সত্যি সত্যি নিজের আত্মাকে জানতে পারবে। আর নিজের আত্মাকে জানলে সেই কথা সারা পৃথিবীর মানুষ শুনবে, শুনতে বাধ্য। স্বামীজি বলছেন, তোমার যদি বলার মতো কিছু থাকে তাহলে বলো, সেসব কথা আগুনের মতো আকাশ ভরে জ্বলে উঠবে। আপনারা বুঝতে পারছেন, এইসব কথার মধ্যে দিয়ে একটা প্রচন্ড আবেগকে প্রকাশ করতে চাইছেন স্বামীজি। এমন আবেগ, আর সেই আবেগের এমন প্রকাশ তা আমাদের অচেনা। তাই হয়তো এই কথাগুলো আমাদের বুঝতে কোথাও অসুবিধে হতে পারে। তিনি বলছেন, নিজের উপর ভরসা রাখো, নিজের উপর। লোকে নিন্দে করবে, প্রশংসা করবে, কানে নিও না, লোকের কথায় কিচ্ছু যায় আসে না। তোমার হৃদয়ে যা বলছে সেই পথেই এগিয়ে চলো। দেখুন, স্বামীজির এই যে কথা, আমাদের মতো সাধারণ মানুষদের বেলায় কিন্তু এই কথা মানার বিপদ আছে। তার কারণ একটাই, স্বামীজি এই যে নিজের পথে এগিয়ে চলো বলছেন, সেটা সত্যিকারের আত্মোপলব্ধি ঘটেছে এমন মানুষের ক্ষেত্রে। সত্যিকারের আত্মোপলব্ধি কি তা কি আমরা জানি? আমার যা মনে হলো আর আত্মোপলব্ধি, এ দুয়ের মধ্যে তো খুব বড় রকমের সব তফাৎ রয়েছে। প্রবল কষ্ট যন্ত্রণার ভেতর দিয়ে মানুষের আত্মোপলব্ধি ঘটে, তখন নিজের যন্ত্রণাকে আর যন্ত্রণা বলে মনে হয় না।
স্বামীজি একটা উদাহরণ দিচ্ছেন, এক সাধুর কুষ্ঠ হয়েছিল, সে সাংঘাতিক, হাতের আঙুলগুলো পচে যাচ্ছে, তাতে সব কীট বাসা বেঁধেছে। একদিন পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা কীট ক্ষতস্থান থেকে মাটিতে পড়ে গেল। সাধু আবার সেই কীটটিকে মাটি থেকে তুলে সযত্নে তার ক্ষতস্থানে বসিয়ে দিলেন। এই হলো সংযম, এই হলো যন্ত্রণা সহ্য করার ক্ষমতা, নিজেকে যন্ত্রণার ঊর্ধ্বে নিয়ে যাওয়ার উদাহরণ। শেষ করলাম প্রণমী তোমারে। এরপর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবন, আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রথম পর্ব, অর্থাৎ গতদিন যে মহাজীবনের কথা বলেছিলাম সেই মহাজীবনের নাম ঘোষণা করব আজকে। তার নিজের সময় এবং পরেও নিশ্চয় রবীন্দ্রনাথ ছিলেন বাংলা গানের সম্রাট। মানে গান বলতে যদি বাণী আর সুরের যুগলবন্দিকে ধরা হয়, তার সমকালে আরো কারুর কারুর কথা বলতে হবে যারা রবীন্দ্রনাথের মতো অতখানি প্রতিভাবান ছিলেন না হয়তো, কিন্তু বাংলা গান তাদের নিয়ে অহংকার করতে পারে এবং নিশ্চয়ই করে থাকে। গতদিনে যার কথা বলেছিলাম তিনি তাদের মধ্যে অন্যতম। নিজের স্বদেশ প্রেমের আবেগকে তিনি গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, নিজের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণাকেও তাই। তার গানকে তার জীবনের সঙ্গে মিলিয়ে দেখা যায়। খুব নির্মম কষ্ট পেয়েছেন জীবনে, তার জন্য ঈশ্বরের কাছে তার কোনো অভিযোগ ছিল না, সবটাই তার প্রাপ্য বলে মেনে নিয়েছেন। মানুষটির নাম রজনীকান্ত সেন। তার জন্ম হয়েছিল গতকালের তারিখে 26শে জুলাই 1865। তিনি প্রয়াত হন 13ই সেপ্টেম্বর 1910। এরপর নতুন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। হে মহাজীবন দ্বিতীয় পর্ব, নতুন একজন মহাজীবনের কথা। 92.7 বিগ এফএম শুনছেন আপনারা, শুনছেন সৌমিত্র বসুর কথা, শুনছেন শরণাগত। আজ থেকে 90 বছর আগে আদালত বসেছে, এক্ষুনি বিচারক এসে বসবেন তার চেয়ারে। বিচারকের চারপাশে সশস্ত্র প্রহরী, তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। তা তো হবেই। কদিন আগেই এই বিচারক মিস্টার গার্লিক দুজন বিপ্লবী দীনেশ গুপ্ত আর রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির হুকুম দিয়েছেন। পুলিশের কাছে গোপন খবর আছে এর প্রতিশোধ নেবার সুযোগ খুঁজছে বিপ্লবীরা। সেই সুযোগ যাতে না পায় তার জন্যই এই নিশ্ছিদ্র সতর্কতা। তো আদালতে তো মামলা দেখবার জন্য অনেকে আসে, সেই রকম একটি ছেলে এসেছে, একেবারে বাচ্চা ছেলে, বোঝা যায় গ্রাম থেকে এসেছে, এলোমেলো চুল, না কাটা দাড়ি, বোকা বোকা চোখে এদিক ওদিক তাকিয়ে দেখছে, হাতে একটা বড় ছাতা। একেবারে এগিয়ে গিয়ে জজ সাহেব যেখানে বসবেন তার খুব কাছাকাছি চলে এলো, এক কোণে দাঁড়িয়ে আছে। এরকম করে সময় কাটছে, হঠাৎ সকলে শশব্যস্ত হয়ে উঠল। বিচারপতি মিস্টার গার্লিক ঢুকলেন বিচার সভায়। সবাই উঠে দাঁড়ালো, বিচারপতি বসলেন, সবাই বসল, সেই গেঁয়ো ছেলেটি ছাড়া। তার ছাতার ভেতর থেকে বেরিয়ে এলো একটা পিস্তল, গুলির শব্দ, বারুদের গন্ধ। গার্লিক পড়ে গেলেন মাটিতে, তার জামা রক্তে ভিজে গেছে। প্রহরীদের বন্দুক গর্জে উঠল। এবার লুটিয়ে পড়ল সেই ছেলেটা, রক্তে ভেসে যাচ্ছে আদালতের ঘর। ছেলেটার পকেটের ভেতর থেকে বেরোল একটা চিঠি, তাতে লেখা, বন্দে মাতরম, ধ্বংস হও, দীনেশ গুপ্তকে ফাঁসি দেবার পুরস্কার লও। ময়না তদন্তে জানা গেল না, পুলিশের গুলি তাকে মারতে পারেনি, নিজেকে শেষ করে দেবার জন্য সে তৈরি হয়েই এসেছিল। সঙ্গে ছিল পটাশিয়াম সায়ানাইডের শিশি,
গার্লিককে গুলি করার সঙ্গে সঙ্গে সেই শিশি সে মুখের মধ্যে ঢেলে দিয়েছিল। তার একটাই কারণ, জীবিত অবস্থায় ধরা পড়লে তো চলবে না। পুলিশ যদি অত্যাচার করে কথা বার করে নেয়, না, তার উপায়ে রাখা যাবে না। কেই ছেলে, কোথাকার ছেলে? খোঁজ করে পুলিশ বার করে ফেলল। খুব গরিবের ঘর, একেবারে হতদরিদ্রের সংসার। ছেলের মাকে নিয়ে আসা হলো ছেলের মৃতদেহের সামনে। দেখো, এই তো তোমার ছেলে। মায়ের মুখের একটা রেখাও কাঁপল না। নির্বিকার গলায় তিনি বললেন, না, এ আমার ছেলে নয়। এই যে ছেলে, একটা সময় পুলিশের কাছে সে তার নিজের পরিচয় দিয়েছিল বিমল গুপ্ত নামে। মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেডিকে হত্যার খোঁজে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল বিমল গুপ্তকে। বিমল গুপ্তের নামটা জানে, কিন্তু লোকটাকে চেহারায় পুলিশ চেনে না। এই ছেলে যে আজ রক্ত ফেনা মাখা মুখে শুয়ে আছে, সে গিয়ে পুলিশকে বলল, আমি বিমল গুপ্ত। কেন বলল? বিমল গুপ্তকে বাঁচাতে হবে। তার বদলে যদি আমাকে ফাঁসি যেতে হয় কিংবা জেলে পৌঁছতে হয়, আমার কোনো আপত্তি নেই। পুলিশ অনেকদিন পর্যন্ত তার কথা বিশ্বাস করেছিল। এই সেই ছেলে যে অন্য বিপ্লবীর জন্য মরতে রাজি আছে, যে প্রতিশোধের জন্য মরতে রাজি আছে। শেষ করলাম আজকের হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চিঠিপত্রের ঝাঁপি খুলে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এর আগে নানান বিষয় নিয়ে আপনাদের চিঠি লিখতে বলেছি। তার মধ্যে আছে আমার বাবা, তার মধ্যে আছে বিধানচন্দ্র রায়, তার মধ্যে আছে আমার শিক্ষক, এরকম রথযাত্রা, ছোটবেলার রথ। তো আপনারা প্রচুর চিঠি দেন, ফলে একটা দুটো দিনের মধ্যে সেই চিঠি শেষ করে দেওয়া যায় না। সেই চিঠিগুলো নিয়েই চলতে থাকে আমাদের শরণাগত। যেমন আজকে যে প্রথম চিঠিটা পড়ছি, শুনুন এটা কার চিঠি এবং কি বিষয় নিয়ে। আমার শিক্ষক, শিক্ষাগুরু, আমাদের গ্রামে স্কুলে সংস্কৃত পড়ানোর জন্য একজন শিক্ষক মহাশয় এসেছেন। তার বাড়ি অনেক দূর, তাই বাবা আমাদের বাড়িতেই তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি তার কাছে বাংলা ও সংস্কৃত বিষয়টি পড়তাম। ওই দুটি বিষয়ের মধ্যে সংস্কৃত শিক্ষার দিকে খুব আকৃষ্ট হয়ে পড়লাম। সংস্কৃত শিক্ষক মহাশয় ব্যাকরণ তীর্থ ও সিদ্ধান্ত শাস্ত্রী উপাধিপ্রাপ্ত শ্রী অনিল কুমার চক্রবর্তী খুব পণ্ডিত লোক ছিলেন। আমার সংস্কৃত শেখার আগ্রহ দেখে আমাকে উৎসাহিত করতে থাকেন এবং আমি পরীক্ষায় ভালো নম্বর পাই। এই প্রেক্ষিতে স্কুলের একটি ঘটনা মনে পড়ছে। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র, নতুন স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু স্কুলটির সরকারি অনুমোদন ছিল না। স্কুলে গিয়ে হঠাৎ শুনলাম যে পরিদর্শক মহাশয় স্কুল পরিদর্শনে আসবেন। ক্লাস যথারীতি চলছিল। হঠাৎ প্রধান শিক্ষক মহাশয়ের সাথে পরিদর্শক মহাশয় আমাদের ক্লাসে প্রবেশ করলেন। সেই সময় আমাদের সংস্কৃত ক্লাস চলছিল। ওদিকে বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। মেঘের ডাক শুনে পরিদর্শক মহাশয় প্রশ্ন করলেন, ওটা কিসের শব্দ? প্রথম ছাত্রটি বলল, মেঘ ডাকছে। তিনি মেঘ ডাকছে কথাটি সংস্কৃত ভাষায় বলতে বললেন, কিন্তু 11 জন ছাত্রের মধ্যে 10 জনই উত্তর দিতে পারল না। এবার আমার পালা। খুব ভয় লাগছে, পারব তো? হঠাৎ কি যেন বলে উঠলেন, মনে যেটা এসেছে সেটাই বলো। আমি বললাম, মেঘ গার্জতি। তারপর প্রশ্ন করলেন, বৃষ্টি হইতেছে কথাটি সংস্কৃতি কি হবে? কিন্তু এবারও অবস্থা পূর্ববৎ। এবারও আমাকেই বলতে বললেন। আমি বললাম, বৃষ্টির ভবতি। আমার উত্তর শুনে পরিদর্শক মহাশয় খুব খুশি হয়ে আমাকে অভিনন্দন জানিয়ে ক্লাস ত্যাগ করলেন। এই খবরে অন্যান্য শিক্ষকেরা আমার খুব প্রশংসা করলেন। কিছুদিন পরে সরকারি অনুমোদনের চিঠি আসে।
সারা স্কুলে আনন্দের জোয়ার বয়ে যেতে থাকে। তাই আজ বারবার সেই শিক্ষাগুরুকেই মনে পড়ছে। তিনি যেন সেই দিন আমায় দেখা দিয়ে উত্তর দিতে সাহায্য করেছিলেন। সেই শিক্ষাগুরুর কথা আমি আজও ভুলতে পারি না। তাই আজ মনে হচ্ছে তিনি তার কীর্তির মধ্যে আজও অমলিন হয়ে আছেন। চলচ্চিত্তং চলদ্বিত্তং চলজ্জীবন যৌবনম চলাচলমিদং সর্বং কীর্তি যস্য সঃ জীবতি। চিঠিটি লিখেছেন সুহাস চক্রবর্তী। পরের চিঠি। অনেক কিছু মনে পড়ে। বয়স তখন 7 কি 8, স্কুলে পড়ি। আমার স্কুল ছিল উত্তর কলকাতার মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। মনে পড়ে রথের দিন মা আমায় অনেক কষ্টে একটা রথ কিনে দিত। বাগবাজার বাটার কাছে সারসার 1 তলা 2 তলা এমনকি 3 তলা সব রথ বিক্রি হতো। ওরই পাশে পাওয়া যেত জগন্নাথ, বলরাম আর সুভদ্রার বিগ্রহ। কিছুটা দূরে তালপাতার ভেঁপু, রথ সাহাবির জন্য বাহারি রং বেরঙের পাতা। তখন স্টেশনারি দোকানে বিভিন্ন রঙের কাগজ পাওয়া যেত। আমরা 2 ভাই মিলে রথের সাজান দেখতাম। রূপক কাকার মতো আমাদের বাড়িতে যিনি থাকতেন তার নাম ছিল রামদা। সে সব সুন্দর করে সাজাতো। তারপর রথের সামনে দড়ি টাঙানো হতো। মা আবার 3টে রেকাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য সন্দেশ দিতেন। আমাদের তাতেই মজা হতো। কিন্তু রাস্তায় রথ টানতে গিয়ে কতবার যে ঠাকুরেরা উল্টে যেতেন তাতে মন খারাপ হতো বই কি। আমাদের পাশের বাড়ির গোপালদার রথ দেখে হিংসে হতো। ওদের রথে কি সুন্দর আলো জ্বলত। কিন্তু সে স্বাদ আমার আর পূর্ণ হয়নি, কেননা আমি যে কবে বড় হয়ে গেছি 2-3 বছর পরে তা আমি নিজেই জানি না। এই ভারী মর্মস্পর্শী চিঠিটি লিখেছেন অজিত কৃষ্ণ দে, বাগবাজার, রিষড়া, হুগলি থেকে। শেষ হলো চিঠিপত্র। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। আপনাদের চিঠিপত্র পড়া শেষ হলো আজকের মতো। এইবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন আমরা চন্দ্রবদনীর মন্দিরে, দেবপ্রয়াগ থেকে অল্প দূরে, সেখানে এসেছি। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। মন্দির বলতে কি বুঝবো? বুঝতে পারলেন না? যদি যে ঘরটুকুর মধ্যে দেবী আছেন বা যে বাড়িটুকুর মধ্যে তার কথা ধরি, তাহলে বলতেই হবে যে এই চন্দ্রবদনীর মন্দিরটি খুব বড় কিছু নয়। এমন একজন জাগ্রত দেবীর মন্দির বললে যে ছবি চোখের সামনে ভেসে ওঠে, এ মন্দির সেরকম কিছু নয়। কিন্তু আপনি যদি আর একটু ছড়িয়ে মন্দিরটি দেখেন, যদি মনে করেন মানুষের তৈরি ইট, কাঠ, পাথর দিয়ে যা তৈরি করা হয়েছে তার ভিত্তিমূলে আছে পাহাড়, চন্দ্রকূট পর্বত, মাটি থেকে 8,000 ফুট উঁচু, সেই পাহাড় যেন দুহাত দিয়ে মাথার উপরে তুলে ধরেছে এই মন্দিরটিকে। এই সবটা মিলিয়েই চন্দ্রবদনী। পায়ের নিচ দিয়ে তার বয়ে যাচ্ছে 3 নদী, বালগঙ্গা, অলকানন্দা আর ভাগীরথী। পাহাড় পাহাড় পাহাড়, শেষ হচ্ছে দিগন্তের সীমানায় সাদা বরফের প্রাচীর দিয়ে। এই সবটা মিলে মন্দির। মানুষের তৈরি মন্দিরটুকু তো এদের কাছে কিচ্ছু না। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে চন্দ্রবদনীর মন্দির। চন্দ্রবদনীর মন্দির শুনছেন শরণাগত। একেবারে শেষ পর্যায়ে এসেছি আমরা। চন্দ্রবদনীর মন্দির দেখব এখন, দর্শন করব। রেলিং এর বেড়া দেওয়া 8,000 ফুট পথ পার হয়ে আপনি এসে পৌঁছলেন একটা চত্বরে, অনেকখানি চত্বর। এইটা হচ্ছে মন্দিরের ভিত। এখান থেকে আরো উঠতে হবে। এইখানটায় আছে নানান সব ছোট ছোট দোকানপাট। ওই যে কোনো মন্দিরের সঙ্গে থাকি তো, পুজোর উপচার, এটা ওটা, ছবি, ঠাকুর দেবতার ছবি, এইসব নানান রকম কিছু রংচঙে। এখান থেকেই আপনার মন্দির শুরু হচ্ছে। কাজে জুতোটা খুলে রাখুন। তারপরে দেখুন একটি তোরণ, সাদা তোরণ, মাথার উপরে লাল 3টে চূড়া, মাঝেরটাই সবচেয়ে বড় এবং খানিকটা মন্দিরের চূড়ার ধাঁচে, মানে তাই তো হওয়ার কথা।
খাড়া সিঁড়ি উঠে গেছে উপরে। হ্যাঁ, বেশ বেশ খাড়া, উঠতে গেলে আমার আপনার বয়সে একটু হাঁপাতে হবে। মাথার উপরে টিনের শেড দেওয়া, ওপরে উঠে একটা ছাদ বেশ বড়, চারপাশটা খোলা ফাঁকা, হু হু করে টাটকা হাওয়া দিচ্ছে, বড় করে দম নিতে খুব মজা লাগে। আর ওই যে চারপাশে পাহাড়, দূরে দিগন্ত রেখায় সাঁজোয়া বাহিনীর সৈন্যদের মতো দাঁড়িয়ে আছে টানা পাহাড়ের চূড়া, তাদের সবাইকার মাথায় বরফের শিরস্ত্রাণ। এতটাই ওপরে, আকাশ তো ঘন নীল, রোদ্দুর যেন ঝলমল ঝলমল করছে। কোথাও কোনো ধোঁয়া ধুলো তাদের সেই সজীবতাকে নষ্ট করে দেবার সাহস দেখাচ্ছে না। যতক্ষণ ইচ্ছে এই প্রকৃতিকে দেখুন রেলিং এর ধারে দাঁড়িয়ে। বিশাল ছাদ তো, এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। ছাদে অনেকগুলো লাল পতাকা টাঙানো আছে, তার মধ্যে যেরকম হয় আর কি মন্দিরের মধ্যে জরির কাজ করা। মাঝখানে মূল মন্দির, আগেই বলেছি ছোট মন্দির, একটু 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 কি বলবো, একটু অফ হোয়াইট রঙের, গায়ে গাঢ় লাল ডোরা, চূড়ার চারদিকে চারটে বরফি আঁকা লাল রঙে। আমি জানি না ওরা কি দেবীর চোখ। বাইরেটা তো দেখা হলো, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। শ্বেত পাথর দিয়ে মোড়া একটি ঘর, দেবীকে লোহার রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে আমজনতার প্রবেশ নিষেধ, একমাত্র পুরোহিত পুজো পাঠ করবার জন্য ভেতরে যেতে পারেন। দেবীকে দর্শন করলেন, দেখেই বোঝা যায় বেশ প্রাচীন মূর্তি, খুব বড় নয়। তার বাইরে আরো বেশ কিছু মূর্তি আছে, রাম, হনুমান, গণেশ, মা কালী, শিব দুর্গা। আর একটা ভারী চমৎকার অভিজ্ঞতা হবে আপনার। মন্দিরের বাইরে যে বিশাল ছাদটার কথা বলছিলাম, সেখানে কেউ না কেউ ছোট্ট একটা ঢাক বাজাচ্ছেন, সঙ্গে আছে ভেঁপুর আওয়াজ। দর্শন করতে যারা যাচ্ছেন তারাও সেই বাজনার তালে খানিকটা নেচে নিচ্ছেন। পাহাড়ের উপর চারপাশে খোলা আকাশ, সেই আনন্দধ্বনি ছড়িয়ে যাচ্ছে দূর থেকে বহু দূরে। শেষ করলাম আজকে শরণাগত